15 বছরে সরকারি পোশাক কলেজের স্বীকৃতি মেলেনি। অস্তিত্ব সংকটে নিশিগঞ্জ মধুসূদন মহাবিদ্যালয়। 2011 সালের 5 আগস্ট আত্মপ্রকাশ করেছিল নিশিগঞ্জ মধুসূদন মহাবিদ্যালয়। স্থানীয় মানুষের উদ্যোগ, সমষ্টিগত অর্থায়ন এবং এক শিক্ষানুরাগী ব্যক্তির প্রায় 17 বিঘা জমি দানের মাধ্যমে গড়ে ওঠে এই উচ্চশিক্ষা প্রতিষ্ঠান। যদিও কলেজ ভবন নির্মাণসহ পরিকাঠামোর ক্ষেত্রে রাজ্য সরকারের আর্থিক সহায়তা মিলেছিল, একই সময়ের কাছাকাছি প্রতিষ্ঠিত ঘোকসাডাঙ্গা বীরেন্দ্র মহাবিদ্যালয় পরবর্তীকালে সরকারি পোশাক কলেজের মর্যাদা পেলেও দীর্ঘ 15 বছর পেরিয়ে আজও সেই স্বীকৃতি পায়নি মধুসূদন মহাবিদ্যালয়। কলেজ কর্তৃপক্ষ, শিক্ষক, শিক্ষাকর্মী, অভিভাবক, গভর্নিং বডির সদস্য এবং জমিদাতার দাবি, বিভিন্ন সময়ে প্রশাসন ও রাজনৈতিক মহলের কাছে আবেদন নিবেদন, এমনকি আন্দোলনও হয়েছে, কিন্তু তাতে পরিস্থিতির পরিবর্তন ঘটেনি। একসময় এই কলেজে বছরে 500 থেকে 600 জন নতুন ছাত্রছাত্রী ভর্তি হতেন। 3টি শিক্ষাবর্ষ মিলিয়ে মোট ছাত্রছাত্রীর সংখ্যা প্রায় 3200-তে পৌঁছেছিল। বর্তমানে সেই সংখ্যা নেমে এসেছে প্রায় 200-তে। ফলে কলেজের আর্থিক ভিত্তি কার্যত ভেঙে পড়েছে। 2023 সালে রাজ্য সরকার কেন্দ্রীয় অনলাইন ভর্তি পোর্টাল চালু করে। উদ্দেশ্য ছিল ভর্তি প্রক্রিয়ায় স্বচ্ছতা আনা এবং অযাচিত প্রভাব কমানো। কিন্তু অভিযোগ, সরকারি পোশাক কলেজ না হওয়ায় মধুসূদন মহাবিদ্যালয়ের নাম সেই কেন্দ্রীয় পোর্টালে অন্তর্ভুক্ত হয়নি। ফলে অধিকাংশ ছাত্রছাত্রী কলেজটি বেছে নেওয়ার সুযোগই পাননি। কলেজ কর্তৃপক্ষের মতে এরপর থেকেই ভর্তি সংখ্যা অস্বাভাবিকভাবে কমতে শুরু করে। এই কলেজ সম্পূর্ণভাবে ছাত্রছাত্রীদের ভর্তি ও টিউশন ফি নির্ভর। সরকারি পোশাক না হওয়ায় শিক্ষক ও শিক্ষাকর্মীরা সরকারি বেতন বা ভাতা পান না। ছাত্র সংখ্যা কমে যাওয়ায় নিয়মিত বেতন দেওয়াও কঠিন হয়ে পড়েছে। অভিযোগ, কেউ কেউ বাধ্য হয়ে অন্য পেশায় চলে গিয়েছেন, এমনকি পরিযায়ী শ্রমিক হিসেবেও কাজ করতে হয়েছে। বর্তমানে কলেজ চত্বরে গেলে দেখা যায় আগাছায় ভরা পরিবেশ, রংহীন ভবন, ভাঙা জানালা এবং রক্ষণাবেক্ষণের অভাব। প্রবেশদ্বারের সরস্বতী মূর্তিও যেন আজ অবহেলার নীরব সাক্ষী। একসময়ের প্রাণচঞ্চল ক্যাম্পাস এখন অনেকটাই নিস্তব্ধ। তবে সাম্প্রতিক প্রশাসনিক পরিবর্তনের পর শিক্ষক, শিক্ষাকর্মী, অভিভাবক ও স্থানীয় বাসিন্দাদের একাংশ নতুন করে আশাবাদী। তাদের আশা, শিক্ষার স্বার্থে এবং এলাকার প্রয়োজন বিবেচনা করে এই কলেজকে অবশেষে সরকারি পোশাক কলেজের মর্যাদা দেওয়া হবে। তবে এই ঘটনার আরেকটি দিকও রয়েছে। কলেজের বর্তমান সংকট নিয়ে অনুসন্ধান করতে গিয়ে একাধিক অসমর্থিত সূত্র দাবি করেছে, কলেজটি যখন সেলফ ফাইন্যান্সড প্রতিষ্ঠান হিসেবে চলছিল এবং ছাত্র সংখ্যা 3000-এরও বেশি ছিল, তখন ভর্তি ফি ও অন্যান্য খাত থেকে উল্লেখযোগ্য অর্থ আয় হতো। সেই সময়ের গভর্নিং বডির কয়েকজন সদস্য এবং তৎকালীন কিছু প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব নাকি কলেজটি সরকারি পোশাক হলে সেই আর্থিক নিয়ন্ত্রণ হারানোর আশঙ্কা করেছিলেন। ফলে সরকারি পোশাক কলেজের মর্যাদা দেওয়ার উদ্যোগ কার্যকর হতে পারেনি বলেও অভিযোগ উঠেছে। তবে এই অভিযোগের স্বাধীন ও সরকারি কোনো প্রমাণ আমাদের হাতে নেই। অভিযুক্ত ব্যক্তিদের বক্তব্য এই প্রতিবেদনে পাওয়া যায়নি। তাই অভিযোগগুলিকে সত্য বলে নয়, অভিযোগ হিসেবেই দেখা উচিত। যদি ভবিষ্যতে সংশ্লিষ্ট ব্যক্তি, প্রশাসন বা সরকারের পক্ষ থেকে এই বিষয়ে কোনো বক্তব্য বা নথি প্রকাশিত হয়, তবে সেটিও সমান গুরুত্ব দিয়ে প্রকাশ করা হবে। আচ্ছা, আপনারা এই বছর ভর্তি হয়েছেন এই কলেজে? কি বিষয় নিয়ে? আমি হিস্টোরি, বেঙ্গলি, আর এখন ভর্তি হয়ে নেই স্যার, অ্যাপ্লাই করছি জাস্ট। আচ্ছা, আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি চান্নাবাড়ি। চান্নাবাড়ি। আপনার নাম? বিশাল মোদক। আপনার নাম? কি বলুন? আপনার? অরিন্দম বর্মা। আচ্ছা, মানে গত বছর ছাত্র ভর্তি হয়েছিল? ছাত্র হয়নি, ভর্তি হয়নি। ভর্তি হয়নি? ভর্তি হয়নি। এবছর তো এখন ভর্তি প্রক্রিয়া চলছে। ভর্তি প্রক্রিয়া চলছে এবং ভর্তি হয়েছে। মানে 2023 থেকে তো অনলাইন চালু হলো। অনলাইনে আমাদের সমস্যাটা হচ্ছে, কলেজের ছাত্র ভর্তি না হওয়ার কারণটা হচ্ছে মানে আমাদের সেন্ট্রাল লিস্ট ভর্তি যেটা হয় পোর্টাল আমাদের একটাই, হ্যাঁ, সেই যে পোর্টালে আমাদের কলেজের নাম না থাকাতেই আমাদের কলেজের ছাত্ররা ভর্তি হচ্ছে না। যেটা হচ্ছে আমাদের মানে পোর্টালে নাম না থাকার কারণটা হচ্ছে আমাদের গভর্নমেন্ট আন্ডারটেকিং না। আপনাদের এটা প্রাইভেট ফান্ডিং কলেজ? প্রাইভেট সেলফ ফিনান্স কলেজ, অর্গানাইজ কলেজ। হ্যাঁ, এটা ইউনিভার্সিটি আন্ডারে, মানে পঞ্চানন ইউনিভার্সিটির আন্ডারে আমাদের কলেজটা চলছে। সেটা গভর্নমেন্ট এডিট নয়। আপনার নাম? বাবলু অধিকারী। বাবলু অধিকারী। অধিকারী। আপনার বাড়ি কোথায়? বাড়ি নিশিগঞ্জ। আপনি কতদিন থেকে এই কলেজের সাথে যুক্ত? কলেজ সৃষ্টির লগ্ন থেকেই আমরা কলেজে আছি, মানে 2011। আচ্ছা, এইবার ধরুন গত বছর যে আপনাদের কলেজে ভর্তি হলো না,
তাহলে আপনাদের সাম্মানিক যে মাসিক ভাতা বা মাইনা যেটাই বলুন সেটা কি পেয়েছেন? না, আমরা তো এখনও পাচ্ছি না। তাহলে আপনাদের কি করে চলছে দিন? আমরা ফ্রি সার্ভিস এখন, ওটাই তো মানে বোঝার বিষয়, কি করে চলছি আমরা স্টাফরা। হ্যাঁ, আমাদের সামান্যতম অনারিয়ামও পাচ্ছি না। এবং এই যে ফ্রি সার্ভিস দিচ্ছেন কি আশায়? যদি কলেজটা কোনোদিন গভর্নমেন্ট এডিট হয়, হ্যাঁ, সেই আশায় আমরা কলেজে আমাদেরকে যদি রাখে, তো সেই আশায় আমরা কলেজে আসছি, যাওয়া আসা করছি। আচ্ছা, এই যে আপনারা যে যাতায়াত করেন আসেন, আপনারা কি নিজেদের উপস্থিতি খাতাতে এন্ট্রি করেন? হ্যাঁ, উপস্থিতি খাতাতে আমাদের রেজিস্টার আছে, রেজিস্টার মেনটেন করি। কারণ এরপরে তো আরেকটা সংকট দেখা দিবে, আপনাদের বয়সজনিত সংকট হবে যদি নতুন করে রিক্রুটমেন্ট হয়। না, ওই সার্ভিসের কন্টিনিউশনটা দেখানো যাবে? হ্যাঁ, যাবে, কিন্তু মানে এই সরকার যেহেতু 5 বছর এক্সটেনশন করেছে, সেই হিসাবে আমাদের অনেক মানে সুবিধাও হতে পারে। হ্যাঁ। আচ্ছা, এইবার জানতে চাইবো যে ধরুন আশেপাশে অনেকগুলো কলেজ যেগুলো শুরুতে সেলফ ফিনান্স বা সেলফ এইডেড বা কিছু ছিল, তার মধ্যে গ্র্যান্ট পেয়েছে, যেমন ঘোকসারডাঙ্গা প্রথম থেকেই পেয়েছে। তো সেখানে আপনাদেরটা কেন পেল না এই মধুসূদন হোর মহাবিদ্যালয়? তৎকালীন মানে 2011 বামফ্রন্ট সরকার ছিল, যে সরকার ছিল, তখনই দুটো কলেজ একসঙ্গে পাওয়া যায়। হ্যাঁ, কিন্তু সেটা হচ্ছে ওদের হচ্ছে গভর্নমেন্ট অ্যাপ্লিকেশন ওরা পেয়ে যায়, কিন্তু আমাদের যে অ্যাপ্লিকেশন দেওয়া হয়েছে সেলফ ফাইন্যান্স হিসাবে দেওয়া হয়েছে। কিন্তু ওনারা বলছিল যে 1 বছর পরে আপনাদের মানে একবারে হবে না, 1 বছর পরেই মানে আপনারা সে কী বলে গভর্নমেন্ট অ্যাপ্লিকেশনটা পাবেন। ওনারা এইভাবে বলেছিল। তারপর থেকে তো সরকার চেঞ্জ হয়ে গেল। সরকার 15 বছর থেকে মানে গত যে সরকার 15 বছর টার্মস, 15 বছর আমাদের আশায় আমাদের আর কলেজ হলো না আর কি। গভর্নমেন্ট অ্যাপ্লিকেশন, সরকারি গভর্নমেন্ট অ্যাপ্লিকেশন দিল না। আপনারা কোনো রাজনৈতিক বিভিন্ন যে বিগত রাজনৈতিক দল, তার যে এখানকার বিধায়ক মন্ত্রী, তাদের সাথে দরবার করেছিলেন? হ্যাঁ, সবার সঙ্গে দরবার করেছি এবং সবাই বিষয়টা জানে, অবগত। আপনারা এখনো আশা নিয়ে বেঁচে আছেন এরকম সংখ্যা কত? আমরা স্টাফ 30 জনের মতো আছি। মানে শিক্ষক এবং শিক্ষা কর্মী সহ 30 জন। 30 জনের মতো আছি। আপনার নাম? আমার নাম হেমন্ত বর্মন। আপনি কি এখানে ছাত্র? ছাত্র ফার্স্ট ইয়ার। এই বছর ভর্তি হয়েছে? কি বিষয় আপনার? বাংলা। বাংলা। এখানে এখন আপনারা এই বছর কতজন ভর্তি হয়েছেন? তো 25 জনের মতো অ্যাডমিশন হয়েছে। 25 জন। এখন ক্লাস হচ্ছে নিয়মিত? ক্লাস হচ্ছে, প্রতিদিন ক্লাস হচ্ছে। সব বিষয় নিয়ে সব বিষয়। শিক্ষকরা আসেন? হ্যাঁ, শিক্ষকরা আছে। নমস্কার। আপনার নাম? আমার নাম দেবব্রত দাস, আমি ইংলিশ ডিপার্টমেন্টের টিচার। ইংরেজির শিক্ষক। আপনার বাড়ি? আমার বাড়ি এখানে মদন বাড়িতে। আপনারা এখন নিয়মিত ক্লাস নিচ্ছেন নতুন যে শিক্ষাবর্ষে ভর্তি হয়েছে ছাত্ররা? হ্যাঁ। আচ্ছা। এখনো পুরোপুরি শুরু হয়নি, মানে চলছে মোটামুটি, আর রুটিন হবে সামনের সপ্তাহে, তখন থেকে আরও রেগুলার হবে। আচ্ছা, তো এই যে আপনারা ক্লাস করাচ্ছেন, সাম্মানিক কি পাচ্ছেন আপনারা? না, আপাতত বন্ধ। তা আপনাদের কি করে চলছে পেশা? আমরা তো এভাবেই আছি, গত 3-4 বছর থেকে এভাবেই আছি, মানে আফটার করোনার সময় থেকে যা শুরু হয়েছে, তখন থেকেই আমরা বেতন আর কি পাচ্ছি না। তো এই প্রচেষ্টা চলছিল এই ভোটের আগের থেকেও, তো এখনও এইরকমই চলছে, আপাতত কিছু পাচ্ছি না আমরা। হ্যাঁ, নমস্কার। নমস্কার স্যার। আপনি এই মধুসূদন হোর মহাবিদ্যালয়ে কি কাজের সাথে যুক্ত? আপনি? আমি এই কলেজে পিয়ন পোস্টে আছি। আচ্ছা, কতদিন থেকে আপনি এখানে কাজ করেন? মোটামুটি ধরে 16-17তে জয়েন করছিলাম। 2016-17তে জয়েন করেছেন। আর এটা হচ্ছে 26, প্রায় 9-10 বছর হয়ে গেল, তাই তো? তো শুরুর দিকে যখন আপনি জয়েন করলেন, সেই সময়ে এই মাসিক ভাতা, তারপরে মাইনে, এগুলো নিয়মিত পেতেন? তখন পাওয়া যেত। এটা কবে থেকে অনিয়মিত হলো? এটা এই যে লকডাউন হলো, লকডাউনের পর থেকেই আমাদের এই অবস্থা। এখন বর্তমানে পাচ্ছেন না? না। আচ্ছা, সেক্ষেত্রে আপনাদের পরিবার আছে, লোকজন আছে, তো এই বিষয়গুলো কি করে, এই রুজি রুটির ব্যাপারটা কি করে চলছে আপনার? একটু সংসারে কিছু আছে, তার মধ্যে এখানেও স্টুডেন্টদের সাথে আমাদের আসতে হয়। হ্যাঁ, এই সংসারের কাজও এদিকে করতে হয় আর কি, মানে খুব অসুবিধার মধ্যে, অন্য কাজও করতে হয়। হ্যাঁ, খুব অসুবিধার মধ্যে আছে।
আশরাফ ভাই নমস্কার। নমস্কার। 2011 সালের কলেজ, আজকে 2026 সাল, 15 বছর হয়ে গেছে। তারপরেও একটা কলেজ, গ্রাম এলাকার কলেজ, তবু কী বলে এটাকে, যে গভর্নমেন্ট এডেডের তকমা পায়নি বা সরকার পোষিত হয়নি, এটা খুবই দুঃখজনক একটা বিষয়। কিন্তু আমরা বিগত সময়ে অনেক চেষ্টা করেছি এবং আমরা এমন কোনো জায়গায় বা এমন কোনো মন্ত্রী, এমএলএ, আমাদের কোচবিহারের এবং শিক্ষা দপ্তরের, পশ্চিমবঙ্গ সরকারের বিকাশ ভবনে, সমস্ত জায়গায় আমরা আমাদের মতো করে ফাইল দিয়েছি এবং নেতা নেত্রী সবার মাধ্যমে আমরা বারবার চেষ্টা করেছি যে করেই যেন এই কলেজটাকে বাঁচানো হয়। কিন্তু আমরা কোথাও গিয়ে যেন আমরা থেমে গেছি, আমাদের আর ওই জায়গাতে ঠিক হাতটা আমাদের পৌঁছায়নি। আচ্ছা, কলেজের ইনফ্রাস্ট্রাকচার আপনি দেখলেন, জমি দেখলেন, মাঠ দেখলেন, এমন কলেজের বাইরেও কিছু জমি আছে, সমস্ত কিছুই আছে। এবং আমাদের কলেজের ছাত্রছাত্রীরা সমস্ত কিছু সরকারি যে পরিষেবা বা সরকারি বা সরকার পোষিত কলেজে যে পরিষেবাগুলো পায়, স্কলারশিপগুলো পায়, ফেলোশিপগুলো পায়, সমস্ত কিছু আমাদের কলেজের ছাত্রছাত্রীরাও পেয়ে থাকে। কিন্তু এখানে শুধু আমাদের যে স্টাফ আছে, মাস্টারমশাইরা আছেন, নন টিচিং স্টাফ আছে, তাদের যে একটা পে প্যাক চালু হওয়ার বিষয়, সেটা সেই জায়গা থেকে আমরা এখনও বঞ্চিত আছি। এবং আমাদের যে 10 জন শিক্ষক যারা স্যাক্ট তালিকায় নাম আছে এবং তাদের নিজস্ব আইডি আছে, একমাত্র এই কলেজ গভর্নমেন্ট এডেড নয় বলে তারা কিন্তু সেই স্যাক্টের জায়গা থেকেও বঞ্চিত হচ্ছে। আচ্ছা, যেটা 2023 সন থেকে অনলাইন পোর্টাল হয়েছে ভর্তির জন্য, সেইখানে যেহেতু আপনাদের গভর্নমেন্ট থেকে অ্যাপ্রুভাল দেয়নি, সেখানে পোর্টালে কি আপনাদের নাম আছে কি? না, 2023 সাল থেকে আমাদের যে ভর্তি, ছাত্র ভর্তির যে বিষয়, সব থেকে একটা খারাপ জায়গায় চলে গেছে। তার আগে আমরা যদি 17, 18, 19 দেখি, আমি আপনাকে এক্সাক্ট ডাটাটা আমি দেখে বলতে হবে বা দিতে পারবো আমি, সেই সময় 500, 550, 600 স্টুডেন্ট আমাদের কিন্তু ভর্তি হয়েছে। কিন্তু যখন আমাদের এই সেন্ট্রাল পোর্টালের মাধ্যমে ভর্তি শুরু হলো বিভিন্ন কলেজগুলো, ডিস্ট্রিক্ট ওয়াইজ কলেজ, ইউনিভার্সিটির আন্ডারে আমাদের সেলফ ফাইন্যান্স কলেজ হওয়ার জন্য আমাদের সেখানে কিন্তু সেই তালিকায় নাম নেই। তো ছাত্রছাত্রীরা যখন ভর্তি হচ্ছে, সেখানে কিন্তু আমাদের নামটা পাচ্ছে না খুঁজে। এবং ভর্তি না হওয়ার জন্য বা ছাত্র এই হঠাৎ করে এত কমে যাওয়ার পিছনে এটাই কিন্তু সবথেকে বড় কারণ। আর সবথেকে বড় বিষয়, সমস্ত কিছু সমস্যার সমাধানের একটাই শুধু আমাদের রাস্তা, যদি যে করেই আমাদের এটাকে যেটা সরকার পোষিত কলেজ যদি করা হয়, তাহলে সমস্ত সমস্যার সমাধান সম্ভব হয়। এই বর্তমান শিক্ষাবর্ষে এখন অবধি কত ছাত্রছাত্রী ভর্তি হয়েছে? বর্তমান শিক্ষাবর্ষে এখনও পর্যন্ত আমাদের 40 জন আমি একদিন হয়েছে, কিন্তু আমরা আশা রাখছি আরও 10-12 জন বা 20 জন হতে পারে আর কি, 50-60 জন। গত বর্ষ এবং তার আগের বর্ষে, গত বছরে তো ভর্তি নেওয়া সম্ভব হয়নি, কিন্তু তার আগের বছরে আমাদের 100 স্টুডেন্ট ভর্তি হয়েছিল, 100-র বেশি হবে কিছু, রেজিস্ট্রেশন কিছুটা কম হয়েছিল। এবং তার আগের বছরও 100-র উপরে ভর্তি হয়েছিল, রেজিস্ট্রেশন একটু কম হয়েছিল। এবার ধরুন এর আগে যখন আরও বেশি সংখ্যক ছাত্রছাত্রী পড়াশোনা, আপনি বলেছেন 500-600 অবধি ভর্তির ইসে আছে, সেই সময়ে এই যে পরীক্ষা হতো এবং এই বিষয়গুলো কিভাবে, কি ব্যবস্থার মাধ্যমে পরিচালিত হতো? পরীক্ষার যে নিয়ম, ইউনিভার্সিটির যা গাইডলাইন আমাদের আসতো, আমরা সেই হিসেবেই পরীক্ষা নিতাম। এবং যে আজকে বড় বড় হলঘরগুলো দেখছেন, এই প্রত্যেকটা হলঘরে ভর্তি থাকতো স্টুডেন্ট, এবং আমাদের উপরতলাতেও পরীক্ষা নিতে হতো। যে আমাদের সিটগুলো অ্যারেঞ্জ করা হতো, যে একটা বেঞ্চে 2জন করে, আমাদের এই নিচতলা উপরতলা দুটো তালাতেই কিন্তু পরীক্ষা আমরা নিতাম এবং খুব সুন্দরভাবে পরীক্ষা হয়েছে। এবং এত ছাত্রছাত্রী তখন ছিল, সেটা মানে অনেকটাই এখন কমে গেছে। বর্তমানে আপনারা শিক্ষাকর্মী এবং শিক্ষক মিলে মোট কতজন আছেন? শিক্ষাকর্মী, শিক্ষক মিলে আমাদের এখানে হ্যাঁ, মোটামুটি একজন আমাদের শিক্ষাকর্মী, উনি মারা গেছেন, তো তাকে বাদ দিয়ে মোটামুটি আমরা 29 জনের মতো আছি আমরা। তাদের কোনো রকম সাম্মানিক বা মাসিক বৃত্তি
যেটাই বলে থাকি না কেন সেটা কি- সাম্মানিক আমরা সেরকম অর্থে আমরা বিগত 3 বছর থেকে আমাদের কলেজের যে একটা নির্ধারিত বেতন কাঠামো ছিল সেই হিসেবে তো আমরা পাচ্ছি না। শুধু আমরা আসা যাওয়ার খরচ হিসেবে আমাদের শিক্ষক এবং শিক্ষাকর্মী যারা আছে তাদেরকে দেওয়া হচ্ছে, এবং সেটাও খুব অনিয়মিত, 5-6 মাস পরে পরে, হয়তো পুজোর কিছুটা সময় আগে, কিন্তু বেতন যেটা আমাদের সেটা কিন্তু আমরা পাচ্ছি না। এবং তার জন্যই এখানে এখন যারা আসছেন শিক্ষক বা শিক্ষাকর্মী সেই অনুপাতটাও অনেকটা কমে গেছে। এখন অ্যাক্টিভ টিচারের সংখ্যাও খুব কম, শিক্ষাকর্মীর সংখ্যাও খুব কম, অনেকে আসছেন না। এবার ধরুন নতুন সরকার এসছে, পালা বদল হয়েছে, বর্তমান শিক্ষা দপ্তর বা শিক্ষামন্ত্রী, এখানকার বিধায়ক, তাদের কাছে আপনাদের কি দাবি থাকবে? আমরা একটা সবথেকে ইতিবাচক বিষয় যে গতবার যেমন ভর্তিটা হয়নি বা ভর্তি নেওয়ার বিষয়ে আমরা সিদ্ধান্ত নিতে পারিনি, কিন্তু আমরা এবার এখান আমাদের যে সোসাইটি আছে বা কলেজের সঙ্গে বা এখানকার স্থানীয় লোকজন যারা আছে তাদের সব কিছু নিয়েই তো আমাদের এখানে সোসাইটি তৈরি হয়েছে। তো এবার একটা সবথেকে ইতিবাচক যে ভর্তি প্রক্রিয়াটা এবার শুরু হয়েছে, যেটা আমাদের বন্ধ হয়ে থাকা মানে একটা কলেজের যে রেগুলারিটি সেটাই নষ্ট হয়ে যায় এবং ভবিষ্যতে কলেজের দাবিটাও হয়তো উঠে যায় এরকম। কিন্তু সেই ভর্তিটা কিন্তু এবার চালু হয়েছে এবং সেটা কিন্তু ওই আমাদের যে বিধায়ক এবং মন্ত্রী, মাননীয় মন্ত্রী, তার সদিচ্ছাতেই শুরু হয়েছে। আপনার নাম ও পরিচয়? আমার নাম হচ্ছে প্রলয় নাগ, আমি মধুসূদন হোল মহাবিদ্যালয়ের টিচার ইনচার্জ। এটা এই কলেজটি কোন ইউনিভার্সিটির? এই কলেজ হচ্ছে কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির পার্মানেন্ট অ্যাফিলিয়েশন প্রাপ্ত। নমস্কার। নমস্কার। আমি দেবব্রত হোল, মাথাভাঙা নিউজ পোর্টাল তথা তিস্তা তোষা প্রবাহ থেকে। আপনি এখানে নিশিগঞ্জে মধুসূদন হোল মহাবিদ্যালয়ের একজন প্রতিনিধি এই গভর্নিং বডি, তো সেই হিসাবে আপনার কাছে জানতে চাইব যে এইখানে যে মহাবিদ্যালয় সেটা একটা সংকটের মধ্যে দিয়ে চলছে, এই সংকটের কারণটা কি এবং ভবিষ্যতে এই সংকট থেকে উত্তরণের কি পরিকল্পনা আপনাদের আছে? তো মহাবিদ্যালয় 2009-তে চালু হয়েছে। শুরু থেকে যেভাবে চলছিল সেলফ ফিনান্স হিসাবেই চলছিল। সেলফ ফিনান্সের পর থেকে আমাদের গত মুখ্যমন্ত্রী মানে বিগত মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি একটা টাকা দিয়েছেন আমাদেরকে। সেই টাকা দেওয়ার পরে একটা বিল্ডিং তৈরি হয়েছে। বিল্ডিং তৈরি হওয়ার পরের থেকেই সেটা সরকার পোষিত হবে এই বছর আমরা ছিলাম, কিন্তু দুর্গাবশত সেটা সরকার পোষিত হয়নি। এবার সেলফ ফিনান্স হিসাবে চলছিল, চলার পরে ছাত্র দিন দিন আস্তে আস্তে কমে যাচ্ছে, যেহেতু পয়সা দিয়ে এখানে পড়তে হয়, পয়সা দিয়ে পড়াটা ছাত্রদের পক্ষে সম্ভব নয়। গ্রামীণ এলাকা, আর্থিক অবস্থা সকলের সংকটজনক, যার জন্য একটা সমস্যা তৈরি হচ্ছিল। তাছাড়াও সরকারের কাছে আমরা বিভিন্নবার দাবি জানিয়েছি। আমি তখন থেকেই কমিটির সঙ্গে মোটামুটি অন্যভাবে ব্যক্তিগতভাবে জড়িত ছিলাম এবং মাঝখানে আমরা নিজেরা পয়সা দিয়েও কলেজ থেকে চালিয়েছি। নিজেদের পয়সা দিয়ে প্রতি মাসে একটা পয়সা দিতাম, সেই পয়সা দিয়েও কলেজটা চলেছে, এরকম দিনও গেছে। তারপরে যেতে যেতে ছাত্র সংখ্যা কমতে কমতে এমন একটা জায়গায় পরিস্থিতি চলে আসলো যখন যারা আমাদের টিচার, নন টিচার যারা আছে, নন টিচিং স্টাফ, এদেরকে বেতন দেওয়ার মতো আমাদের ক্ষমতা ছিল না। তারপরেও তাদেরকে আমরা অনুরোধ করলাম, আমাদের বিগত যে কমিটি ছিল তারা অনুরোধ করেছে। অনুরোধ করার পরে তারা বিনা পয়সায় কিছুদিন কাজকর্ম করেছে। কাজকর্ম করার পরে তারা দেখছে আর সরকার পোষিত কোনোভাবেই হচ্ছে না, একটা আন্দোলনের মধ্যে দিয়ে যাচ্ছিল। আন্দোলনের মধ্যে দিয়ে তারপরে কলেজটা অলরেডি বন্ধ হয়ে গেল। গত বছর কোনো ভর্তি প্রক্রিয়া এখানে চালু হয়নি, যেহেতু বন্ধ ছিল। এবছর নতুন গভর্নমেন্ট আসার পরে আমাদের নতুন মুখ্যমন্ত্রীর দৌলতে একটা অনুগ্রহে এবং লোকাল মিনিস্টার যাদের কথাবার্তা হিসাবে পরে বলি তো তাদের দৌড়িয়েছে, আমরা আবার কলেজটাকে পুনরায় একটা চালু করার ব্যবস্থা করি এবং প্রথমে একটা সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি যেটা ছিল, এডুকেশন ওয়েলফেয়ার সোসাইটি, সেটাকে একটা পুনর্গঠন করা হয়। পুনর্গঠন করাও সেখানকে ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি আমাকে করা হয় এবং আমার আন্ডারে একটা কমিটি তৈরি হয়। তারপরে সেটাকে একটা গভর্নিং বডি তৈরি হয়। আমরা বলি যে প্রথমে ছাত্র ভর্তি নেওয়া হোক, যাই ভর্তি হোক না কেন। আমাদের পোর্টালটা চালু গতবার বন্ধ হয়ে গেছিলো, পোর্টালটাকে চালু করা হয়েছে এবং কিছু ভর্তি হয়েছে, মোটামুটি কিছু একটা ভর্তি হয়েছে, মোটামুটি 40 জন মোটামুটি ভর্তি হয়েছে। এবার ভর্তি অবস্থায় আমরা চেষ্টা করছি কলেজটাকে চালু রাখার জন্য, কিন্তু
যেটুকু টিউশন ফি আসে তাতে আমাদের যে স্টাফ কাঠামো সেটার আমাদের দেওয়ার মতো কোনো ক্ষমতা আমাদের হয় না। যার জন্য তাদেরকে বলছি যে ভাই তোমরা এখনও স্বেচ্ছাশ্রম দিতে থাকো, এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সেই সঙ্গে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী তাদের কাছে আমাদের দাবি যে অতি সত্ত্বর নিশিগঞ্জের কলেজটাকে সরকার পোষিত করা হোক, এবং সরকার পোষিত করলে হয়তো এলাকার স্বার্থে এবং এলাকার যে ছাত্রছাত্রী আছে তাদের স্বার্থে একটা বড় সুযোগ তৈরি হবে এবং এলাকার পড়াশোনার মানটা অনেক বেশি উন্নতি হবে, এটাই আমরা আশা করব। আপনারা কি এই বিষয়ে কোনো রাজনৈতিক প্রতিনিধি, মন্ত্রী, বিধায়কের সাথে দরবার করেছেন? হ্যাঁ, আমাদের মাননীয় উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী মাননীয় রশিদ প্রামাণিক মহাশয়কে বলেছি, সেই সঙ্গে মাননীয় দীপক বর্মন মহাশয়কেও আমরা একটা মেমোরেন্ডাম দিয়েছি, এবং মুখ্যমন্ত্রীর দপ্তরে একটা মেমোরেন্ডাম অলরেডি চলে গেছে, এবং বাকিটা আমরা আরও তাদের সঙ্গে সাক্ষাতে একটা কথাবার্তা বলে আমরা আমাদের দাবি জানিয়ে সপক্ষে বলার চেষ্টা করব। ধন্যবাদ। 19 বিঘা জমি আছে। আচ্ছা, এই যে জমিটি, এটা যেহেতু সেলফ এডেড কলেজ, তো এই জমিটি কি করে আপনারা পেলেন কলেজ যখন শুরু হলো? এখানে আমাদের একজন মানে শিক্ষা অনুরাগী সহৃদয় ব্যক্তি একজন আছেন, হ্যাঁ, উনি টোটাল জমিটা ডোনেট করেছেন। তার নাম মধুসূদন হোর। আপনাদের এখানে যে নিশিগঞ্জের মধুসূদন হোর মহাবিদ্যালয়, যেটার জমিদাতা আপনি, যেটা সবাই জানে, এখানকার লোক, আমরাও জানি, তো সেই বিষয় নিয়ে দু চারটে কথা বলবো। এই জমিটা আপনি কত সনে দিয়েছিলেন? এটা কোন বছর দিয়েছিলেন? 2011। 2011-তে। মানে এই যে জমিটা দিয়েছিলেন, তার পেছনে কি উদ্দেশ্য ছিল? উদ্দেশ্য ছিল এলাকার শিক্ষা উন্নয়নের জন্য, এবং এখানে আশেপাশে কলেজ নেই, প্রায় 10 কিলোমিটারের মধ্যে কোনো কলেজ নেই, এলাকার ছেলেপেলেদের শিক্ষা ভালো হবে, এই উদ্দেশ্যে দেওয়া। তো বর্তমান যে প্রশাসনিক জটিলতায় এই কলেজটি প্রায় মানে অচল অবস্থা হয়ে দাঁড়িয়েছে, ছাত্রও নেই, শিক্ষক এবং শিক্ষাকর্মীরাও বেতন পাচ্ছেন না বলেই শুনলাম। তো আপনি যেই উদ্দেশ্যে এত একটা বড় সম্পত্তি দান করলেন, সেইটা তো পরিপূর্ণ হচ্ছে না, ব্যাহত হচ্ছে। তো আপনি এখন কি ভাবছেন বিষয়টা নিয়ে? এখন নতুন সরকার আসলো, তারা চেষ্টা করছে করার জন্য, কমিটিও তাদের সঙ্গে যোগাযোগ রাখছে, এবং এখানকার বিধায়ক নতুন যে হয়েছেন তিনি কথা দিয়েছেন যে করে দেবে। না, আপনিও ওই যে পরিচালন সমিতি তার একজন আপনি সদস্য। না, এটা তো হয়তো হয়নি বা হবে বা কথা দিয়েছে সেইটা নয়, আপনি যে এটা এত মহৎ উদ্দেশ্য নিয়ে জমিটা দান করলেন, এখন সেটা সেইভাবে হচ্ছে না, কলেজটা একটা স্থিত অবস্থার মধ্যে দাঁড়িয়ে আছে, হঠাৎ করে এগোচ্ছেও না, কিছুই হচ্ছে না, সেটা দেখে আপনার খারাপ লাগছে না, কষ্ট হচ্ছে না? হ্যাঁ, সে তো ওটাই। কারণ আজকের দিনে আপনি বললেন কত, 17 বিঘা জমি ওখানে, আজকের দিনে 17 বিঘা জমির দাম তো অনেক দাম হবে, আপনি সেটা নিঃস্বার্থে দিলেন, তারপরেও যেই উদ্দেশ্যে দিলেন সেই উদ্দেশ্যটা সফল হচ্ছে না, আটকে আছে। বিগত সরকার চেষ্টা করলে পারত, কিন্তু সেই সরকার সদিচ্ছা ছিল না এই কলেজটা এখানে হোক। কারণ মাথামা ব্লকে 2টা কলেজ, গোসাডাঙ্গা একটা, নিশিগঞ্জে একটা, দুটো একসঙ্গেই অ্যাপ্লাই করেছিল, একটা হয়েছে একটা হয়নি। গোসাডাঙ্গাটা হয়ে গেছে গভর্নমেন্ট অ্যাডেড, কিন্তু নিশিগঞ্জেরটা হয়নি। এবং এই নিয়ে বহুবার কলকাতা যাওয়া হয়েছে, রাইটার্স ভবনে, এবং কি শিক্ষা দপ্তরে বহুবার যাওয়া হয়েছে। তারপরে লাস্টে তখন ছিলেন পার্থ চট্টোপাধ্যায় শিক্ষা দপ্তরে, ওনার হাতে পাশ হয়ে লাস্টে অর্থ দপ্তরে গিয়ে আটকে গেছে, আর অনুমোদন হয়নি। নমস্কার প্রিয় দর্শক, আমি এখানে নিশিগঞ্জে মধুসূদন হোর মহাবিদ্যালয়ে দাঁড়িয়ে আছি, এবং আমার পেছনে যারা দাঁড়িয়ে আছেন এখানকার শিক্ষক এবং শিক্ষাকর্মী। যেই কলেজটিতে একসময় ছাত্র গমগম করত, এদিকে চতুর্দিকে তার আওয়াজ শোনা যেত অনেক দূর থেকে, স্বাভাবিকভাবেই কলেজ স্কুলে ছাত্রছাত্রীরা আসে, কিন্তু আজকে প্রাণহীন হয়ে গেছে। সমস্ত ব্যবস্থাই আছে কলেজের, শ্রেণীকক্ষের থেকে শুরু করে
যা যা ইনফ্রাস্ট্রাকচার প্রয়োজন সমস্ত কিছু আছে, শিক্ষকরা আছেন এখানে। কিন্তু সবচেয়ে বড় সমস্যা যেটা দেখা দিয়েছে, প্রশাসনিক কোনো জটিলতায় বা যে কোনো কারণেই হোক, সে কারণটি হয়তো আমি পুরোপুরি জানি না, তবে আমি যতটুকু জানলাম এইখানে যেটা গভর্নমেন্ট অ্যাফিলিয়েশন, সেই গভর্নমেন্ট অ্যাফিলিয়েশন যেই প্রক্রিয়ার মাধ্যমে হয়ে থাকে সেটা হয়নি, এবং যার জন্য আরেকটি সমস্যা দেখা দিয়েছে। এটা সেলফ এইডেড কলেজ বা মহাবিদ্যালয়, সেখানে ছাত্রছাত্রীরা আগে সাধারণভাবেই ভর্তি হতেন এসে। 2023 সন থেকে যে নতুন নিয়ম চালু হয়েছে, যেটা একটা সেন্ট্রাল পোর্টাল হয়েছে, সেই পোর্টালের মাধ্যমে ছাত্রছাত্রীরা তাদের কলেজ পছন্দ করেন এবং সেখান থেকেই তারা কলেজ নির্বাচন করে ভর্তি হন। সেইখানে যে সমস্যা দেখা দিয়েছে, গভর্নমেন্ট অ্যাফিলিয়েশন না থাকার জন্য সেই পোর্টালে এই মহাবিদ্যালয়টি অন্তর্ভুক্ত হয়নি। যদিও এই মহাবিদ্যালয় কিন্তু আমাদের এখানে পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির আন্ডারে, তবুও এটা সেই পোর্টালে অন্তর্ভুক্তি না হওয়ার জন্য ছাত্রছাত্রীরা সেটা খুঁজে পাচ্ছেন না, এবং যার জন্য একসময় এই মহাবিদ্যালয়ে 3000-এর উপরে ছাত্র সংখ্যা ছিল বলেই জানলাম এখানকার যারা শিক্ষাকর্মী আছেন তাদের থেকে। বর্তমানে সেটা সংখ্যা নেমে এসছে 200-তে, এবং গত বছর ভর্তি হয়নি, এবছর ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে। তা এই বছর এখন অবধি ভর্তি হয়েছেন ছাত্রছাত্রীর মধ্যে 50 জন। এবং আরও যে বিষয়গুলো এর সঙ্গে মানবিক সংকট কিছু দেখা দিয়েছে, সমস্ত কিছু বিষয় নিয়েই আজকের এই প্রতিবেদন, এবং সবার সাথে কথা বলছি এবং কথা বলেই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। এবং আরেকটি আবেদন আমার থাকবে যে যারা আমার এই পোস্টটি দেখছেন, একটি বিশেষ উদ্দেশ্য নিয়েই করা, যে আমি শিক্ষা ব্যবস্থায় যে আরও একটু কী করে ভালো করা যায়, সেখানে সরকারের নজর কী করে দেওয়া যায় এবং সে তুলে ধরতে পারি, সেই জন্য আমি সচেষ্ট, এবং সেই উদ্দেশ্য নিয়েই আজকে এটা সহৃদয় যারা রাজনৈতিক নেতৃত্ব আছেন তাদের কাছে অনুরোধ করব, যেটা মানবিক এবং একটা শিক্ষা প্রসারের বিষয় বিবেচনা করে এটা পুনর্বিবেচনা করুন, এবং এর জন্য যা যা প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার সেটা নিয়ে এই কলেজটি এই রাহুগ্রাস থেকে মুক্ত করুন। একটা কথাই শেষ কথা বলবো, যে সব কিছু প্রস্তুত, মন্দির হয়েছে, মণ্ডপ হয়েছে, কিন্তু মন্দিরের যে প্রাণদান সেটা সেই পুরোহিতই করতে পারবেন। সেই পুরোহিতের কাজটাই আপনাদের কাছে তুলে ধরছি, রাজনৈতিক নেতৃবৃন্দ, এখানকার বিধায়ক, এখানকার মন্ত্রী। ধন্যবাদ।